আমেরিকান জাতি গঠনের নীতিগুলো এটাই সবচেয়ে নতুন জাতি। এর বয়স ৩০ বছরের একটু বেশি। এর মানে মূলত এই জাতি গঠনের সময় এর প্রতিষ্ঠাতারা সেই ভুলগুলো বিবেচনায় নিয়েছিলেন যেগুলো রোমান সাম্রাজ্য, আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য আর রাশিয়ান সাম্রাজ্য করেছিল। এবং এই দিক থেকে সবচেয়ে নতুন জাতি হিসেবে গঠনের নীতিতে তারা বলা যায় অন্যদের চেয়ে অনেক এগিয়ে ছিল, কারণ তারা ভুলগুলো বিবেচনায় নিয়েছিল। হাজার বছরের পুরনো কোনো সাম্রাজ্যে, ধরো অটোমান সাম্রাজ্যে, রাষ্ট্র গঠনের ভুলগুলো ঠিক করার চেষ্টা করো তো কতটা কঠিন, কিন্তু নতুন কোনো সাম্রাজ্য, নতুন জাতি গঠনের সময় এটা অনেক সহজ। একেবারে শুরুতেই নতুন নীতিমালা নির্ধারণ করা হয়েছে যা বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান চাহিদা এবং যেগুলো পরিচয়বোধের নীতিকে আরও উন্নত করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, আমেরিকান জাতি তাদের পরিচয়বোধ গড়ে উঠেছে অভিবাসনের প্রবাহের উপর। এটা একেবারেই নতুন এক ইতিহাস যা ধরো জার্মানি, ফ্রান্স কিংবা ব্রিটেনে একেবারেই সম্ভব নয়। কিন্তু এখানে এটা দেখা দিয়েছে এবং এটাই আসলে আমেরিকান জাতিকে নাগরিকত্বের মাধ্যমে জাতির ধারণা গড়ে তুলতে সাহায্য করেছে। অর্থাৎ ধরো রুশ জাতি এটা সংস্কৃতির ভিত্তিতে গঠিত জাতি, আর আমেরিকান জাতি এটা রাষ্ট্রগঠন ও নাগরিকত্বের ভিত্তিতে গঠিত জাতি। এদিক থেকে দেখলে নিঃসন্দেহে আমেরিকান জাতি সবচেয়ে সফল হয়েছে, কারণ ৩০০ বছরের মধ্যে সুপার পাওয়ার হয়ে ওঠা এটা জাতীয় গঠনের দিক থেকে বিশাল সাফল্য। আর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সাফল্যের বিশাল ধাপ। অর্থাৎ আমেরিকানরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে দেখেছে আমেরিকান জাতির রাষ্ট্রগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে, যা ইতিহাসের বিচারে অন্যদের ছাড়িয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ অন্যরা হাজার বছর ধরে গড়ে ওঠে, আর আমাদের তো ঝাঁপ দিতে হবে, এবং তারা সেটা করতে পেরেছে। চলুন আমরা এটা সৎভাবে স্বীকার করি। যদি আমেরিকানরা তাদের সাম্রাজ্য গড়তে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ থেকেই, আসলে হ্যাঁ, তারা শক্তিশালী হয়েছে, তাহলে তারা কেন সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছিল? আসলে সোভিয়েত ইউনিয়নের শিল্পায়ন অনেকটাই আমেরিকানদের হাতেই হয়েছে, তাদের যন্ত্রপাতি, সরঞ্জাম ইত্যাদি দিয়েই, হ্যাঁ, আর জার্মানদেরও অবশ্যই। কিন্তু জার্মানদের সঙ্গে সেখানে ছিল পারস্পরিক বিনিময়। অর্থাৎ জার্মানি থেকে আসতো যন্ত্রপাতি, মেশিন এবং প্রযুক্তি, আর উল্টো দিকে যেত খাবার, কাঁচামাল, কাঠ ইত্যাদি। আর আমেরিকানদের সঙ্গে আমি তো আপনাকে একটা গ্রাফ পাঠিয়েছিলাম, ওটা বেশ মজার। সেখানে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় বহির্বাণিজ্যের মাধ্যমে বড় একটা প্রবাহ যাচ্ছে, হ্যাঁ, আর উল্টো দিকে সেটা খুবই ছোট, সেটা অনেক গুণ কম, এবং কোনো ক্ষতিপূরণও ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন তারা কেন এমন করছে? দেখুন, এখনকার একটা উদাহরণ ইউক্রেন। আপনি জানেন গত ৩.৫ বছরে ইউক্রেনীয় রাষ্ট্রের বাজেট কতটা বেড়েছে? ওখানে তো ইউরোপ আর যুক্তরাষ্ট্র দুজনেই টাকা ঢালছে। বাজেট ১০ গুণ বেড়েছে, আমাদের ২০% মতো বেড়েছে। ইউক্রেনীয় রাষ্ট্রের বাজেট ১০ গুণ বেড়েছে। কোথা থেকে? আমি একটু অন্যভাবে প্রশ্নটা করব। তাহলে আমেরিকা আর ইউরোপ কেন ইউক্রেনে টাকা, অস্ত্র ইত্যাদি ঢালছে? কেন? তাদের উদ্দেশ্য কি? আসলে আমি জানি না। আমাদের হারানোর জন্য। তাহলে তারা ৩০-এর দশকে আমাদের কেন গড়ে তুলেছিল? ৩০-এর দশকে তারা আমাদের জার্মানির বিরুদ্ধে গড়ে তুলেছিল। মানে তারা তাদের নীতিটা চালিয়ে যাচ্ছিল জার্মানিকে ভারসাম্য রাখতে। আর এজন্যই তাদের সোভিয়েত ইউনিয়ন দরকার ছিল পাল্টা শক্তি হিসেবে। হ্যাঁ, অবশ্যই। আর তাই তারা অনেক কিছু নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, তাই তো? একজন আমেরিকান নেতার একটা কথা মনে আছে, এমনই একটা কথা চার্চিলের নামেও চালু আছে, আমরা জার্মানি হারতে থাকলে জার্মানিকে সাহায্য করব, আর সোভিয়েত ইউনিয়ন হারতে থাকলে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করব। হ্যাঁ, এমন একটা কথা আছে, ঘুরে বেড়ায়, যদিও এর সত্যতা নিয়ে একটু সন্দেহ আছে। কিন্তু বাস্তবে তো ঠিক এটাই হয়েছে। এটাই ভারসাম্য। আমেরিকার এমন কোনো সামরিক শক্তি নেই যাতে তারা পুরো পৃথিবীকে হারাতে পারে। তাহলে ভারসাম্য রাখতে হবে, ভূরাজনীতিতে মনোযোগ দিতে হবে। আর ভূরাজনীতিতে এটাকে অনেক সময় বর দাবার খেলা বলা হয়। এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে শক্তিশালী করতে হয়। তাই তারা সোভিয়েত ইউনিয়নকে শক্তিশালী করেছিল, যেহেতু সেটা টিকে ছিল এবং ইউরোপের অন্য প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ছিল। এইভাবে তারা ভবিষ্যতে ইউরোপকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিল। আসলে সোভিয়েত ইউনিয়ন তো সেই অস্ত্র দিয়েই যুদ্ধ করেছিল, যেগুলো তৈরি হয়েছিল সেই কারখানাগুলোতে, যেগুলো আমেরিকানরাই বানিয়েছিল, তাই তো? হ্যাঁ, আর তারা শুরু থেকেই সেগুলোকে দ্বৈত উদ্দেশ্যে তৈরি করেছিল, যাতে সেগুলো দিয়ে বেসামরিক এবং সামরিক উভয় ধরনের পণ্য উৎপাদন করা যায়। মানে একেবারে পরিকল্পনাই ছিল এমন। ঠিক, আপনি ঠিক কথাটাই বললেন। এভাবেই পরিকল্পনা করা হয়েছিল। নতুন রাষ্ট্রটি আগে ভুলগুলো বিবেচনায় নিয়েছিল। এটা আর কেবল অনুভূতি বা অন্ধ বিড়ালের মতো আন্দাজে নয়, বরং কৌশলগত স্তরে কাজ করছিল।
আমেরিকানরা ইউরোপে যুদ্ধের পরিকল্পনা করেছিল আগেভাগেই, যদি তোমাদের ট্যাঙ্ক না থাকে তাহলে তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমরা ব্রেস্ট চুক্তি করতে বাধ্য হবে। ধরা যাক তাই। আর যদি তোমাদের ট্যাঙ্ক থাকে তাহলে তোমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তারা আগেভাগেই যুদ্ধের পরিকল্পনা করেছিল। এটা না ভালো না খারাপ, এটা আমাদের পক্ষে না, আবার আমাদের বিপক্ষেও না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন সাম্রাজ্য হিসেবে কাজ করার প্রধান পদ্ধতি, মানে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন, বিভক্ত করো আর শাসন করো, এই নীতিটা পুরনো, কিন্তু নতুন ফরম্যাটে, নতুন স্তরে। তাহলে পরবর্তী ধাপ ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে সহায়তা করা। হ্যাঁ, এটা সেই নীতিরই ধারাবাহিকতা, যাতে জার্মানরা আবার এগিয়ে আসে। দেখুন তো, এদিয়া প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটো ক্ষেত্রেই প্রাথমিক অবস্থা একেবারে একই রকম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক আগে আমেরিকা কি ছিল? মানে কে ছিল? একটা রাষ্ট্র, 10টার মধ্যে একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কি হয়ে উঠল? হ্যাঁ, শক্তিশালী এক শক্তি, ঠিক তাই। মানে 30 বছরে এমন এক বিশাল লাফ, যা অন্য সাম্রাজ্যগুলো প্রায় 200 বছরে পার করে। এটা কি সত্যি গুণগত মানের শাসন ছিল? আচ্ছা, আবার বলছি, বিশাল বিশাল শক্তিধর রাষ্ট্র হওয়ার প্রেরণা। এটা যে কোনো রাষ্ট্রেরই প্রেরণা, ছোট হোক বড় হোক। এখন যদি লিথুয়ানিয়াকে ফিনল্যান্ডকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়, আমি আপনাকে নিশ্চিত করছি তারা খুশি হয়েই যুক্ত করবে। অবশ্যই, যদি এমন সুযোগ আছে। চাইলে পুরো আফ্রিকাও। একদম কোনো সমস্যা না। ইচ্ছা আছে, সুযোগ নেই। সবাই চায়, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না, কারণ পৃথিবীতে এমন মানুষও আছে যারা এটা চায় না। তাদেরও সেনাবাহিনী আছে। এই সেনাবাহিনীগুলোর হাজার হাজার বছরের ইতিহাস, রাজনীতিরও হাজার বছরের ইতিহাস। ওখানেও ঠিক তেমনি সম্রাট, নেতা, অলিগার্করা আছে, তারা দেয় না। তুমি কি বিশাল এক সাম্রাজ্য হতে চাও? তোমাকে ধুর এখানে ট্যাঙ্ক নিয়ে বাধা দিচ্ছে, বুঝছো তো? এই অভিজ্ঞতা আমেরিকানরা কাজে লাগিয়েছে। তারা সেই একই লক্ষ্য নিয়েছে যেগুলো ছিল ব্রিটেন, জার্মানি, ফ্রান্স আর কিছুটা রাশিয়ার সামনে, তবে একটু ভিন্ন ধরনের রাষ্ট্র গঠনের নীতিতে। তারা অন্যভাবে সমাধান করছে, আর তাদের সেটা বেশ সফলভাবেই হচ্ছে। তারা ঐতিহাসিক পথটা 10 গুণ দ্রুত অতিক্রম করছে। আরো কম ক্ষয়ক্ষতি নিয়ে, এই কথাটাও সত্যি। এখন ট্রাম্প বলছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি। সে তো এভাবেই বলে। আমাদের ওর বিরুদ্ধে কি যুক্তি? আমরা তো ঠিকই বলি আমরা প্রধান বিজয়ী। কেন আমরা প্রধান? আমাদের তো 27 মিলিয়ন মানুষ মারা গেছে। আর ট্রাম্প বলে আমার তো কত 8 লাখের মতো। মূল্য, সে একই মর্যাদা পেয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন তার জন্য 27 মিলিয়ন জীবন দিয়েছে, আর সে 700,000। কিন্তু ফলাফল একটাই, বরং একই রকম। দ্বিপোলার বিশ্ব, মানে দুইটা ক্ষমতার কেন্দ্র, মানে সুপার পাওয়ারের স্তর। চীনারা 35 মিলিয়ন প্রাণ দিয়েছে, অথচ তারা জাপানের আত্মসমর্পণ চুক্তির স্বাক্ষরকারীও ছিল না। এটা কি এক ধরনের ঐতিহাসিক প্যারাডক্স, তাই না? তবে এখন তাদের অবস্থান একেবারেই আলাদা। এটা আরেকটা গল্প। কিন্তু সেই নির্দিষ্ট মুহূর্তে তারা 35 মিলিয়ন প্রাণ দিয়েছিল। তাদের জয়ী জাপান হারেনি। তবুও তারা মূল্য দিয়েছে। তাই মূল্য দিয়েছে এই অবস্থানটা, মানে এটা সত্যি যে তারা দিয়েছে, কিন্তু ফলাফলের দিক থেকে এটা নির্ধারক নয়। বুঝতে পারছেন? ফলাফলের দিক থেকে নির্ধারক বিশেষটা হচ্ছে কৌশল, সেটা সঠিক ছিল নাকি ভুল। আমেরিকানদের কৌশল এমন ছিল, তারা কম মূল্যে সেই ফলাফল পেয়েছে যেটা আমরা অনেক বেশি মূল্যে পেয়েছি। আর চীনারা তো তখন এমন ফলাফলই পায়নি, যদিও তারা আরো বেশি মূল্য দিয়েছে। আসলে বিজয় আসে না ট্যাঙ্ক বা আক্রমণ দিয়ে, বিজয় আসে মস্তিষ্ক দিয়ে। মস্তিষ্কের সর্বোচ্চ স্তর হচ্ছে সঠিক কৌশল, সঠিক পথ। আমেরিকা একটি বৈশ্বিক সাম্রাজ্য গড়ে তুলছে, তবে নতুন নীতিতে। এটাই একমেরু বিশ্ব নামে পরিচিত, মানে সাম্রাজ্য যেটা নিজেকে সাম্রাজ্য বলে না। এটা কি নামে ডাকা হয় সেটা গুরুত্বপূর্ণ নয়, আসলে বিষয়টা একই। আমি ব্যাখ্যা করছি। দ্বিতীয় যে সিদ্ধান্ত আমেরিকানরা ইতিহাস থেকে নিয়েছে তা হলো তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে এই সিদ্ধান্ত প্রথমে কনফুসিয়াসই নিয়েছিলেন, যে যুদ্ধ মানে তথ্য, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে। তাই তারা সামরিক নির্মাণে তাদের মূল বিনিয়োগটি জনমত গঠনের দিকেই কেন্দ্রীভূত করে। এবং এই দিক থেকে যে সাম্রাজ্যটিকে নব্যৌপনিবেশিক বলা হয়, পুতিন যেভাবে বলেন সেটাকে আর ঔপনিবেশিক সাম্রাজ্য বলা হয় না। বুঝতে পারছেন? কারণ তারা তথ্যের এজেন্ডা নিজেদের দখলে নিতে পেরেছে।
আসলে তারা উপনিবেশগুলোর উপর নির্ভর করেই বেঁচে থাকে। উপনিবেশ কি? উপনিবেশ হলো যখন কোনো ভূখণ্ড তোমার সঙ্গে অর্থনৈতিকভাবে স্বেচ্ছায় সমান শর্তে নয়, বরং এমন শর্তে। যেমন রাশিয়া আর জার্মানি। উদাহরণস্বরূপ, হ্যাঁ, বরং এমন শর্তে যেখানে এই সম্পর্কের এক পক্ষকে অতিরিক্ত শোষণ করা হয়। আমরা বেশি দিই, কম পাই। ঠিক। সংখ্যাগুলো দেখুন আর বিচার করুন। বিশ্ব ডলার এক দল থেকে নিয়ে অন্য দলকে দেয়। বাণিজ্য ব্যবস্থা এক দল থেকে নিয়ে অন্য দলকে দেয়। এটা আসলে খুব স্পষ্ট একটা সূচক। যদি কোনো রাষ্ট্র নিজের ক্ষতির বিনিময়ে বাণিজ্য করে, অর্থাৎ বাজার থেকে যতটা পায় তার চেয়ে বেশি বাজারে দেয়, তাহলে সেটা উপনিবেশ। সংখ্যা। পুতিন লেখক ফোরামে আমেরিকার সংখ্যা বলেছিলেন 52 ট্রিলিয়ন ডলার। এটা আমেরিকার আয় তাদের নব্য উপনিবেশিক অবস্থান থেকে। এই আয় ব্রিটিশ সাম্রাজ্যের চেয়েও বেশি আসলে বলতে গেলে। যদিও সেখানে অবশ্যই গুলি চালানো হতো, সিপাহী বিদ্রোহ, সেখানে দমনমূলক অভিযান চালানো হতো। আমেরিকানরা ব্রিটিশ সাম্রাজ্যের ভুল এড়াতে পেরেছে, এমন এক উপনিবেশিক সাম্রাজ্য গড়ে তুলেছে যেখানে তাদের উপর সর্বজনীন খলনায়কের তকমা লাগেনি। এটাই সেই বিষয় যা রাষ্ট্র গঠনের সময় বিবেচনায় আনা হয়নি। তারা উপনিবেশগুলোর উপর নির্ভর করে বাঁচে, বিশেষ করে আমেরিকার ভেতরে ভোগের দিক থেকে 3/4 পর্যন্ত। কিন্তু তারপরও উপনিবেশিক শক্তি হিসেবে তাদের ধরা হয় না। উল্টো তারা গণতন্ত্র আর মানবাধিকারের প্রচারক। খেয়াল করেছেন? মানে তারা আগেভাগেই রাজনীতিতে যেটাকে বলে টিকা, নিজেদের এই ধরনের অভিযোগ থেকে আগেই সুরক্ষিত করে নিয়েছে যে তারা উপনিবেশিক শক্তি, যাদের বিরুদ্ধে লড়াই করা উচিত এবং সারা বিশ্বে জাতীয় মুক্তি আন্দোলন গড়ে তোলা দরকার। আসলে এই কারণেই আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না।